আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আপনারা জানেন গত ৩ দিন পূর্বে আমাদের পরার যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন জনাব সালেউদ্দিন আহমেদ, তিনি বলেছিলেন যে তারা ভারত থেকে চাল আমদানি করবেন। এই বিষয়টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই আশাকে ভারত সেখানে ঘুরে বালি দিচ্ছে বলেই আমরা যেটা শুনতে পাচ্ছি। এছাড়া ভারতের বিভিন্ন এই যে পর্যটন শিল্পগুলোতে বিশেষ করে যারা হোটেল মোটেলগুলো ভাড়া দেয়, এই হোটেল মোটেল যারা ভাড়া দেয় তারা সেখানে বাংলাদেশিদেরকে না ঢোকার জন্য বা বাংলাদেশিদেরকে হোটেল রুম ভাড়া না দেওয়ার জন্য সেখানে লেখা রয়েছে নো এন্ট্রি বাংলাদেশ, এরকম ব্যানার ফেস্টুন তারা লাগাচ্ছে। এবং সব মিলে এজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে আসলেন। এই বিষয়ে ভারতের এনডিটিভি যে মন্তব্য করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন বাংলাদেশের যে চালের ঘাটতি এটা রয়েছে, তবে দীর্ঘদিনের এই চালের ঘাটতিটা ছিল। কেননা বাংলাদেশের যে চাল উৎপন্ন হয় এতে আসলে বাংলাদেশের মানুষের চাহিদা সম্পূর্ণ পূরণ হয় না। কেননা বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত, আর এই ভাতের যোগান দেওয়ার জন্য তো চাল অবশ্যই অপরিহার্য বা দরকারি। এখন এটা শুধু আজকে থেকেই নয়, অনেক আগে থেকেই আসলে প্রাচীনকাল থেকে এই অঞ্চলের মানুষের খাবার ছিল ভাত। আপনি দেখবেন পাকিস্তানে যারা রয়েছে তারা রুটি গোশত এটা খেতে বেশি অভ্যস্ত। তারপর আপনার পশ্চিমা কান্ট্রিগুলোতে তারা এই যে ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে তারা অভ্যস্ত। ভাতের প্রতি তাদের চাহিদাটা কম থাকে। কিন্তু বাংলাদেশ বা এই অঞ্চলে যারা আমরা রয়েছি আমাদের ভাতের প্রতি চাহিদা বেশি, তাই এই সমস্ত অঞ্চলের সরকারদেরকে চালের যোগান সবসময় দিতে হয় যারা সরকারে থাকেন। এখন তারই অংশ হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বর্তমানে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে রয়েছেন, তাই বাংলাদেশের যে চালের যোগান এটার দায়িত্ব তারই। এখন আমরা দেখছি ইতিপূর্বে বাংলাদেশ পাকিস্তান থেকে চাল ক্রয় করেছিল, কিন্তু সেই চাল ক্রয় করতে গিয়ে আসলে আমাদের প্রচুর খরচ পড়েছে, সেটা আমরা সবাই জানি। এখন বাংলাদেশ সরকার যে প্রায় আপনার যেটা 9 লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এখন এই 9 লক্ষ টন চাল আমদানির থেকে অগ্রাধিকারের ভিত্তিতে ভারত থেকে 7 লক্ষ টন আমদানি করবে। এখন ভারতের লগে এত বিরোধিতা সত্ত্বেও ভারতের কাছ থেকে আমাদের বাংলাদেশ সরকার 7 লক্ষ টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন যে বিষয়টা আমাদের স্বরাষ্ট্র আমাদের অর্থ উপদেষ্টা সাহেব গেল 3 দিন পূর্বে, 3 দিন অথবা 4 দিন পূর্বে বলেছিলেন যে তারা যদি ভিয়েতনাম থেকে বা অন্য কোনো জায়গা থেকে চাল আনে সেক্ষেত্রে আরও বেশি করে চালের দাম বেশি পড়বে, কেজি প্রতি প্রায় 7 থেকে 10 টাকা পর্যন্ত বেশি পড়বে ভারত থেকে না আনলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা বলেছিলেন। এখন এই যে ভারত থেকে চাল আনবে ভালো কথা, আমাদের সমস্যা নাই, কারোরই সমস্যা নাই, আমরা খাবার পাইলে হয়েছে, বিষয়টা এরকম। কিন্তু যেটা আমরা গতকালকে দেখলাম যে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ করে ভারতের যে পত্রপত্রিকায় যে সমস্ত বিষয়গুলো লেখা হয়েছে যে ভারতের যে চাল রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ মোদিকে চিঠি দিয়েছে যে বাংলাদেশে যাতে তারা চাল রপ্তানি বন্ধ রাখে বা চাল রপ্তানি না করে। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে, তারা সেখানে যুক্তি দিয়েছে যে সমস্ত যুক্তিগুলো যে বাংলাদেশ থেকে যে কাঁচা পাট বা ভারতে যায় এটার উপরে কিন্তু বাংলাদেশ সরকারের যেহেতু একটা নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে ভারতের যে চট্টগ্রামের যে সহকারী হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের উপরে হামলার ঘটনাটা উল্লেখ করেছে তারা। এখন ভারত থেকে আমাদের অনেক কিছু আমদানি করতে হয় যেগুলো নিত্য প্রয়োজনীয়, চাল ডাল তেল, চাল ডাল চিনি, এই সমস্ত বিষয়গুলো। এখন ভারতের ব্যবসায়ীদের যদি মনোভাব যদি এরকম হয়ে যায়, বন্ধুসুলভ মনোভাব যদি তারা পরিহার করে, তাহলে আসলে বাংলাদেশের
সেখানে অস্বস্তির জায়গা রয়েছে বলে আমি মনে করি। এখন আপনি যে ভিডিওটা দেখছেন দর্শক, আপনি অথবা আপনার কোনো বন্ধু বা আমার কোনো বন্ধু শুভাকাঙ্ক্ষী কেউ হয়তো বলবে যে, আমাদের টাকার অভাব আছে কি আমরা ভারত থেকে বাদ দিয়ে আমরা অন্য কোনো দেশ থেকে আনবো। আমি আপনার সাথে একমত, কেননা ক্রেতাই রাজা। অর্থনীতির ভাষায় কিন্তু একটা কথা রয়েছে, ক্রেতাই রাজা, অর্থাৎ বিক্রেতা কিন্তু রাজা না। বিক্রেতা কিন্তু মানে বিক্রির জন্য ক্রেতারকে যত প্রকার যেভাবে হোক সন্তুষ্ট রাখতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে অর্থনীতির ভাষায় এটাকে ক্রেতাই রাজা, ক্রেতাকেই রাজা বলা হয়। এখন ভারতের সাথে রপ্তানি মানে আমদানির রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখতেছি উল্টোটা। আমরা ক্রেতা, আমরা রাজা নই, মূলত আমরা প্রজার মতো ভারতের কাছ থেকে আচরণ পাচ্ছি। কেননা আপনারা দেখেন, ওই যে যারা বলছেন যে বা বলতে চান যে আমরা অন্য জায়গা থেকে কিনবো, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, ইতিপূর্বে আমরা কিন্তু পাকিস্তান থেকে যে চাল ক্রয় করেছিলাম সেই চাল কিন্তু $395 করে প্রতি টন চাল আমরা ক্রয় করেছি। আর এটার সাথে কিন্তু আবার আপনার ক্যারিং খরচ টরচ আছে, সেগুলো আলাদা। শিপিং খরচ, বন্দর খরচ, এগুলো আলাদা। তাই ওগুলো প্লাস করলে আরও অনেক বেশি হবে। এখন আমরা ওই বন্দর খরচ টরচ সব বাদ দিয়ে আমরা সাধারণত বাজার থেকে যেটা কিনছে ওইটা হিসাব করলে পাকিস্তান থেকে যে চাল ক্রয় করেছে $395 করে প্রতি টন চাল। এখন এই প্রতি টন চাল আমরা যদি ভারত থেকে ক্রয় করতে যাই তাহলে ওটা আমরা পাচ্ছি $351। অর্থাৎ এখানে আমাদের সেভ হইতেছে $40, $40-45 মতো, $40 মতো সেভ হয়। এখন এই যে সেভ, আমরা এখান থেকে কি চাল ক্রয় করব নাকি পাকিস্তান থেকে ক্রয় করব? আবার আরেকটা বিষয়, আমরা যদি পাকিস্তান থেকেও না আনি, আমরা যদি ওই যে ভিয়েতনাম বা অন্য কোনো দেশ থেকে আনতে যাই, সেক্ষেত্রে আরও বেশি ক্রয় খরচ পড়বে। এখন দর্শক, ভারতের যেহেতু ব্যবসায়ীগণ চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, তারা চাল রপ্তানি করতে নিষেধ করতেছে কেন্দ্রীয় সরকারকে। এখন কেন্দ্রীয় সরকার যদি সেই পথে হাঁটে, অর্থাৎ ব্যবসায়ীদের দাবি যদি মেনে নেয়, তাহলে আসলে আগামীতে চালের বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি। এখন আমাদের দেশে যারা কথায় কথায় ভারত বিরোধিতা করে, কথায় কথায় ভারতকে দোষারোপ করে, এই সমস্ত নীতিগুলো আসলে আমাদের পরিহার করতে হবে। কেননা আপনারা জানেন, ভারত আমাদের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী। আমাদের 3 দিকে ভারত অবস্থিত, বা ভারত দ্বারা আমাদের 3টা সীমান্ত আপনার শেয়ার করতে হয় ভারতের সাথে। সেখানে দাঁড়িয়ে আমরা এখানে ভারতের সাথে অবন্ধুসুলভ আচরণ করা হয়তো এটা ঠিক নয়। আবার ভারত যেটা করতেছে, আমাদের সাথে যে দাদাগিরি করতে দেখাইতেছে, এটাও ভারতের উচিত নয়। কেননা আমরা যদি এখানে অস্থিতিশীল থাকি, ভারতের সীমান্ত অরক্ষিত থাকবে, এটা সত্যিকারই। কিন্তু আমরা যে 7 সিস্টার নিয়ে কথা বলি, আমরা 7 সিস্টারকে ভাঙিয়া 7টা রাজ্য বানায় দিব, এরকম চিন্তাভাবনা করে কথা বলি, এটা অনুচিত। বন্ধু সুলভ মতো আচরণ করা উচিত। কেননা ভারতেরও এই বিষয়টা ভাবতে হবে, আবার বাংলাদেশের পক্ষ থেকে ওই বিষয়টা ভাবতে হবে। এখন আপনারা জানেন, আমরা এই যে দুই দেশের যে বাণিজ্য ছাপিয়ে পর্যটনের ব্যবসাও কিন্তু এক দেশ আরেক দেশের উপরে নির্ভর থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রচুর পর্যটক ভারতে যায়, ভারতে ভিসা নেয়, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য যায়। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত এই যে তার ভিসা সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে। যদিও 2-1 দিনের জন্য যে ভারতের ঢাকার যে ভিসা সেন্টার ছিল ওইটা খুলেছিল, খোলার কয়েক ঘন্টার পরে বা একদিন পরেই আবার ওটা বন্ধ করে দিয়েছে। এখন ওই বিষয়ে আমরা হয়তো পূর্বে আলোচনা করেছি যে সেটা হয়তো ভারত কূটনৈতিকভাবে বিশ্বকে দেখাইতে চেয়েছে, দেখো আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চাই, বাংলাদেশ সেটা গ্রহণ করেনি, এরকম। এখন যেটাই হোক না কেন, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, পেটের যে রাজনীতি এটা বন্ধ হোক। কেননা চাল যেহেতু বাঙালিদের বা ভাত বাঙালিদের প্রধান খাবার, তাই চাল লাগবেই। সুতরাং এই চালকে আমরা পেটের রাজনীতি হিসাবেই মনে করতে পারি। এখন ভারত যদি তার এই চাল রপ্তানি বন্ধ করে দেয়, সেটা বাংলাদেশের জন্য একটা খারাপ সংবাদ হতে পারে। এখন আমরা চাই ভারত যাতে ওটা না করে, ক্রেতাই রাজা এই নীতিটা ভারতও বুঝুক।
আর আমরা যদি অন্য জায়গা থেকে ক্রয় করতে যাই তাহলে আমরা অবশ্যই বেশি দামে কিনতে পারবো, ঠিক আছে, কিন্তু দেশের মানে অর্থ বাহিরে চলে যাবে, এটাই নিশ্চিত। আর এই যে ভারতের যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পের জন্য আপনার বাংলাদেশের যে সমস্ত পর্যটক রয়েছে তাদেরকে তারা সেখানে দিচ্ছে না, আপনার কোনো হোটেল দিচ্ছে না, হোটেল থাকতে দিচ্ছে না। আপনি মনে করেন একজন বাংলাদেশি পর্যটক, আপনি ভারতে গেলেন ঘুরতে, সিকিম অথবা শিলিগুড়ি, সেখানে ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পরে আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সব রয়েছে, কিন্তু আপনি যখন হোটেল বুক করতে গেলেন আপনাকে বাংলাদেশি বলে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আপনি কোথায় থাকবেন? একটু চিন্তা করেন। এখন আপনি বলবেন আপনি যাবেন না, হ্যাঁ, না ওই যেতে পারেন, সেটা আলাদা হিসাব। এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বিষয়টা, এখন যারা যাচ্ছেন তাদের এই বিষয়টা ভাবা উচিত। আবার আমরা সাম্প্রতিক কয়েকটা খবরে দেখেছি যে বাংলাদেশের সন্দেহে সেখানে যুবককে পিটিয়ে হত্যার কিছু খবরাখবর বা ফটোকার্ড আমরা বিভিন্ন টেলিভিশনের যে ফটোকার্ড শেয়ার করে তারা, সেখানে আমরা দেখেছি। এখন এই যদি হয় দুই দেশের যে বন্ধু বা বন্ধুত্ব সুলভ আচরণ, সেখানে একজন আরেকজনের যে দেশের নাগরিককে দেখলে তাদের নাগরিক পিটিয়ে মারার যে প্রবণতা শুরু হয়েছে, এই প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। সবশেষ আমরা যেটা দেখলাম যে এই যে বাংলাদেশে বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে যেভাবে ফিরে আসলেন, তার যে রাজস্বিক প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারতের যে এনডিটিভি তাদের যে বিশ্লেষণী ধর্মী অনুসন্ধান রয়েছে, সেই বিশ্লেষণধর্মী অনুসন্ধানে তারা বা বিশ্লেষণধর্মী রিপোর্ট, সেখানে তারা বলেছে যে তারেক রহমান দেশে ফিরে আসাতে বাংলাদেশের জামায়াতের একটা অস্বস্তি তৈরি হয়েছে বলেই তারা দেখতে পাচ্ছে। আসলেই তো এরকমই মনে হয়, কেননা বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থা রয়েছে, সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। এখন নির্বাচনের মাঠে জামাত এবং বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী। যদিও একটা সময় দুইটা দল একই জোটে ছিল, এখন সাম্প্রতিক কারণে হয়তো বিভিন্ন কৌশলের অংশ হিসাবে তারা বিপরীত শিবিরে ভাগ হয়ে নির্বাচন করতেছে, কেউ সরকারে থাকবে, কেউ হয়তো বিরোধী দলে থাকবে। আর এটা করতে গিয়ে হয়তোবা তারা আমাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছে যে প্রতিদ্বন্দ্বীহীন একটা নির্বাচন হওয়ার থেকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, যেটা আমাদেরকে তারা বিশ্বাস করাইতে চাচ্ছে। যদিও বিষয়টা অনেক কিছুই পর্দার আড়ালে ঘটে, যে ঘটনার হয়তো 1%ও আমরা ভালো করে জানি না, যে 1% আমরা জানি সেটাও হয়তো সঠিক না। এখন তারপর এনডিটিভি যে প্রতিবেদনটা ছাপিয়েছে, এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে, কেননা আসলেই জামাতের বর্তমান বাচনভঙ্গি, কথাবার্তা ওইরকমই মনে হয় জামাত অস্বস্তিতে রয়েছে। বিশেষ করে জামাতপন্থী একজন আইনজীবী, এই যে যিনি ব্রিস্টার, যাক, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন, ও শাহরিয়ার কবির, ব্রিস্টার শাহরিয়ার, এই ব্রিস্টার শাহরিয়ার তিনি যেভাবে বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে তারেক রহমান সম্পর্কে যেটা বলেছেন যে তিনি ভারতের সাথে নেগোসিয়েশন করে আসছেন, ভারতের সাথে নেগোসিয়েশন করে তিনি তার বাবার রক্তের সাথে বেমানি করেছেন, এই যে শহীদদের রক্তের সাথে, অর্থাৎ 24-এর শহীদ যারা রয়েছে আর কি, তাদেরকে উল্লেখ করেছেন, তাদের রক্তের সাথে বেমানি করেছে, এরকম কথাবার্তা কিন্তু এই শাহরিয়ার সাহেব বলছেন। এখন এই যে তারেক রহমান, তার ভাষ্য অনুযায়ী আর কি, শাহরিয়ার সাহেবের ভাষ্য অনুযায়ী যে তারেক রহমান ভারতের সাথে যে নেগোসিয়েশন করছেন, ওই নেগোসিয়েশন অনুযায়ী আগামী নির্বাচনের পরে তারা আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করতে চেষ্টা করবেন, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এখন এর সত্যতা বা এর মিথ্যা কোনোটাই আসলে আমরা জানি না, তাই এই বিষয়ে আসলে আমরা বেশি আলোচনা করতেও চাই না। কিন্তু শাহরিয়ার কবির যেটা প্রকাশ্য মিডিয়ায় বলেছেন, এটা সম্পর্কে তো আমরা আসলে আলোচনা যতটুকু সম্ভব করতেই পারি। এখন শাহরিয়ার কবির বা শাহরিয়ার সাহেব যে কথা বলেছেন, এই কথার হয়তো তার কাছে কোনো যুক্তি বা লজিক রয়েছে, তিনি হয়তো বা তার কাছে এরকম কোনো সোর্স রয়েছেন যে সোর্সের ভিত্তিতে তিনি বলেছেন বলে আমরা মনে করি। এখন শাহরিয়ার সাহেব যে কথা বলেছেন, এখন এই কথার কিন্তু কোনো প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনও করা হয়নি, বা বিএনপি কোনো নেতা এই যে শাহরিয়ার সাহেবের বক্তব্যের বিরোধিতা করে কোনো কথা বলেনি। সুতরাং এই মুহূর্তে আমরা শাহরিয়ার সাহেবের কথাকে সঠিক ধরে নেই,
যে হ্যাঁ, ভারতের সাথে হয়তো তারেক রহমানের যেই আর একটা নেগোসিয়েশন হতে পারে, আওয়ামী লীগ বিষয়ে কোনো নেগোসিয়েশন হতে পারে। কেননা যে তারেক রহমান মানে মাসখানেক পূর্বে মানে 15 থেকে 20 দিন পূর্বে তিনি বললেন যে তার দেশে আসা তার একার উপরে নির্ভর করে না, কিছু অদৃশ্য শক্তির উপরে নির্ভর করে, যেগুলো তিনি প্রকাশ্যে বলতেও চান না। এগুলো কিন্তু তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন, আমার নিজের কথা না। এখন শাহরিয়ার কবির যে অভিযোগ এখানে করতেছেন, এখন ওই অভিযোগ যদি আমরা মিলাই, তাহলে হঠাৎ করে তারেক রহমানের সাথে মানে এককালে সবার কীভাবে এরকম আপনার তিনি দেশে এসে পড়লেন কোনো নেগোসিয়েশন ছাড়া? নেগোসিয়েশন অবশ্যই হয়েছে। শাহরিয়ার সাহেব হয়তো সঠিক বলেছেন, কিন্তু যেহেতু বিএনপির পক্ষ থেকে এটার বিষয়ে কোনো প্রতিবাদ এখনও দেওয়া হয়নি, জানানো হয়নি, তাই হয়তো আমরা ধরে নিচ্ছি শাহরিয়ার সঠিক। এখন বিএনপির পক্ষ থেকে যদি প্রতিবাদ জানানো হয়, তাহলে শাহরিয়ার সাহেব হয়তো ব্যাঠিক বা এটা ভুল প্রমাণিত হলেও হতে পারে। তবে সব মিলায়া ভারত থেকে যে চাল আমদানির বিষয়, বাংলাদেশি যে পর্যটকদেরকে ভারতে যেভাবে অবাঞ্ছিত ঘোষণা করা এবং দুই দেশের সম্পর্ক যেভাবে তলানিতে যাচ্ছে, এনডিটিভির যে বিশ্লেষণ, সব মিলে আসলে পরিস্থিতি কেমন যেন মনে হচ্ছে। এখন আমরা চাই আমাদের যেহেতু প্রধান খাদ্য ভাত, সে ভাত যাতে আমরা মানে আমাদের দেশের জনগণ যাতে অভুক্ত না থাকতে হয়, চালের সরবরাহ যাতে বা যোগান যাতে সঠিক থাকে, এটাই আমরা চাই। আর এই যে এনডিটিভির যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা আসলে আমার কাছে বাস্তবধর্মী মনে হয়েছে। এখন এই যে শাহরিয়ার সাহেবের যেই কথা, আবার এনডিটিভি যেটা বলেছে যে জামাত অস্বস্তিতে রয়েছে, দুইটাই সঠিক মনে হয়। এখন যেটাই হোক না কেন, আগামী নির্বাচনটা সঠিক সুন্দরভাবে হোক। এই নির্বাচনটা তো আসলে এক প্রকার সাজানো কোয়ালিটিরই, কিন্তু হয়তো একটু রংচং মাখায় এটাকে আর নতুনভাবে দেখানোর চেষ্টা করা হবে। যেটাই হোক, প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক থাকুক। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক থাকলে এটা দেশের জন্য, উভয় দেশের জন্যই মঙ্গল। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব ফেসবুকে সম্প্রচারের কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনে তো শুনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।